কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য। আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। স্ক্রিন ঘেটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। ওদিকের কি অবস্থা রস? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা দিল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালে ভেদ করে বলল। অবস্থা ততটা ভালো নয় স্যার। ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ছোট করে বলল। আসছি আমি, ততক্ষণে ওই দিকটা সামলে রাখ। কল কাটল তুর্য। দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়ল আরও। সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষার কাতারে ফেলেই তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমারম ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল নেতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকেই এ আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরুষও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পর এরাও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরুষ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দূরত্বরাও পাল্টা আক্রমণ চালায় তাদের ওপর। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টি তাকালো চারপাশে। আদেশের সুরে বলল। জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে এই জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামলো তুর্য। পরপর আবার আদেশের সুরে বলল। বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করেই সম্মুখ পানে অর্থাৎ জঙ্গলের ভেতরের দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথে আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গল জুড়ে। আর বাকিরা পিছু নিল তুর্যের। ইতিমধ্যে আরুষদের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল। তার উপর আবার তুর্যে নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরুষ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসেই অল্প সময় এক একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতে কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্যে বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরে পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরুষও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী রোগাপট্টা ছেলেটা তার এক হাত দ্বারা পেছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরল তুর্যের কপালে। হড়বড়িয়ে বলল। আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলি উড়িয়ে দেব। আকস্মিক এমন আক্রমণে চমকে গেল উপস্থিত সকলে। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এভাবে তাদের সারের ওপরেই আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাহিনীর সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এক প্রকার ভয়ে দিশেহারা হয়ে সকলে বন্দুক তাক করল ওই দূরত্যার সন্ত্রাসীর পানে। আরও ঢোক গিলল। সন্ত্রাসীর পানে নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখেই বলল। স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না, বলে দিলাম। ছেলেটা যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করেই এই যাত্রায় বাঁচা যাবে হয়তো।
বসের প্রাণের ভয় এরা তাদের ছেড়ে দেবে। ছেলেটা ভেতরে ভেতরে আরও সাহস পেল। শক্ত করে চেপে ধরল তুর্যের গলা। সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানেই বাজিয়ে দিব। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামার আগেই চেঁচিয়ে উঠল তুর্য। কটমট করে বলল, এই এই বেয়াদব, এভাবে গলা জড়িয়ে ধরছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি? হতচ্ছাড়া, গলা ছাড় বলছি। থামল তুর্য। নাক মুখ কুচকে আবার বলল, তোর মতো রোগা পটকা বলদ শিয়ালকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে নাকি? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকারও একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতে এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি? এমন কঠিন মুহূর্ত এসেও তুর্যের এহেন বেফাস কথায় আহাম্মক বনে দাঁড়িয়ে রইল সকলে। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণেই নিজেকে সামনে নিল সে। তার এখন এই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই পথটাও যদি হারিয়ে ফেলে, তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গিলল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়। আমার সাথে চালাকি করছিস? তুর্যের চোখে মুখে নিরীহ আভা ফুটে উঠল। ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বউ ছাড়া করব। আর শ্বশুরের পয়দা করা দুইটা সার আলবদর আল শামস সব সম্পত্তি তোর নামে লিখে দিব। তবু আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর দাসের মহিলা। তুই আমার গলা ধরছিস, জানতে পারলে আমার গলায় টিপে দিবে। থামল তুর্য। অনুনয়ের সুরে আবারও বলল, বন্দুক মাথায় একটা ক্যান 5টা দর। তবু বাই গলাটা এখন ছাড়। এই কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রহসনমূলক বক্তব্য। তুর্যের এহেন লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলের কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক মেরে দ্বিখণ্ড করে ফেলতে। এটা মানুষ নাকি ভিনগ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনো দিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এ ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এর কি নিজের জীবনের কোনো মায়া নেই? পরিবারের চিন্তা নেই? না, এখন তাকেই কিছু করতে হবে, নয়তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যতই হোক তুর্য তার স্যার, এতদিন এই লোকটার সাথে আছি। যতই রাগ, অভিমান, বিরক্তি থাকুক না কেন, ভালোবাসাও আছে। আরুষ অধৈর্য ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সে লাঠিটা হাতে তুলে নিল আরুষ। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং ওই সন্ত্রাসীর পেছনে। এর মধ্যে তুর্য আবারও চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না না, তুই আমার মাথায় বন্দুক ধরিস না। বউয়ের সাথে এখনো আমার বাসর সারা হয়নি। 20-25টার মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর, হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহাম্মক বনে গেল ছেলেটা। হাত আলগা হয়ে এলো বেচারার। আর এই সুযোগটাই কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তাৎক্ষণিক কুস্তিগিরদের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার। নিজের মাথার ওপর থেকে তুলে এনে আছড়ে ফেলল সম্মুখের মাটিতেই। এইদিকে একই সময় আরুষও সন্ত্রাসী ছেলেটার মাথার ওপর আঘাত হানলো হাতের মোটা লাঠি দ্বারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সরিয়ে লেগেছে। মুহূর্তেই ঝিমঝিম করে উঠল বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখে ফেলা সন্ত্রাসীটাকে তার বাহিনীর লোকদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পিছন ফিরে। আবছা দৃষ্টিতে দেখল লাঠি হাতে ব্যাগ কিনে না দাঁড়িয়ে আছে আরুষ। নিমেষেই চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নিব মির্জাফরের বংশধর।
কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরুষ আটকে উঠল। আহাম্মকের ন্যায় একবার তাকালো হাতের মোটা লাঠিটার পানে, আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কী করে ফেললো? ভালো করতে গিয়ে হলো খারাপ। রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথেই কেন সবসময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী, সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরুষ হাতের লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে, আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এক্ষুনি। যদিও সুস্থ হয়েই আরুষের জীবন নিয়ে টানাটানি লাগবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে না একে। তাছাড়া দোষটাও আরুষেরই। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক ব্যাকুলমূলক কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরুষ সময় ব্যয় করেনি। তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে। ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতেই তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনুল বেগম ইতিমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছিল ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদ সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মাঝে নিয়ে ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনই তাদেরও মাছের ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে, এই সংবাদটা শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতরে থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের ওপরে বিরক্ত ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথায় আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিকই মর্ম বুঝে নেয়। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটুও বুঝেনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে, তবে নিজের অনুভূতির সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভেতরে জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিক কী নাম দেবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পৃথার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের এই সামান্য এক দুর্ঘটনাতেও হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার। নাজুক হয়ে উঠেছে মেয়েটা, ইচ্ছে করছে চিৎকার করে কাটতে, ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষটাকে। কিন্তু আজ সে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছি, অথচ সে ফিরিয়ে দিয়েছি। আর আজ সে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় ব্যাকুল হলো, একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের ক্যাবিনের সম্মুখে। ক্যাবিনের স্বচ্ছ কাজ গলিয়ে তাকালো ভেতরে। সাথে সাথেই মেয়েটার হৃদয় ছটফটিয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকণায়। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রাঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষের একটু ব্যথাও যে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে রাখল ক্যাবিনের স্বচ্ছ কাচের ওপর। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আয়ুষ হাসপাতাল করিডোরে এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপে। ভেতরে ভেতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করল সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে ঠিক কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুকও তো থাকতে পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসের উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরে, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর ওপরও লক্ষ্য রাখার প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রাখতে শেখায়, সেখানে সে কীভাবে এত বড় একটা ভুল করে ফেলল? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়।
এই বেটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরও সে শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরুষের। একবার বেঁচে ফিরি, তারপর তোকে দেখে নেব মির্জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরুষের বুকটা ধরফড়িয়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়েছে বেচারা। আরুষের আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে এলো তার বানে, কিছুটা অবাক কণ্ঠেই বলল, এই কি আরুষ ভাই, আপনার হাত কেটেছে কিভাবে? ইরার কণ্ঠে আরুষ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকাতেই চমকে উঠল সে। সত্যি তার হাত কেটেছে, কোনোই থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জোড়ে। হয়তো ওই জঙ্গলের সন্ত্রাসীদের আক্রমণে পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এদিকটা খেয়ালই করেনি। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছোটাছুটি, হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, কণ্ঠটা স্বাভাবিক রেখেই বলল, এই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছি, তুর্য স্যারের সাথে ছিলাম তো। ইরা অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, ইস, কতখানি কেটেছে, আর আপনি কি না সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? চলুন, ডাক্তারের কাছে চলুন। আরুষ সাথে সাথে অসম্মতি জানালো ইরার এ প্রস্তাবে, জোরপূর্বক হেসে বলল, একটুখানি তো কেটেছি, ও এমনিতেই সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরা সাথে সাথেই প্রতিবাদ করলো, আরুষের কথার বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কাটা, কতখানি কেটে গেছে, আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না? চলুন বলছি। আরুষ তবুও বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মিটে উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরল আরুষের ভালো হাতটা, শাসিয়ে বলল, আর একটা কথাও বলবেন না, আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নেব। আপনি আসুন আমার সাথে। ইরার আকস্মিক এমন স্পর্শে কেঁপে উঠল আরুষ। এটাই তার প্রিয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগলো হৃদয়। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা অধিকার দেখানো। আরুষের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার ওপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধেনায় এগিয়ে চল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকল এক ক্যাবিনে। এত রাতে এই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়া গেলে একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসল আরুষের পাশে, নিজের মতো করে ওষুধ লাগাতে শুরু করলো তার হাতে। তবে সেই দিকে কোনো খেয়াল নেই আরুষের। সে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরার পানে। আরুষকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো মেয়েটা। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ, সাথে সাথে দৃষ্টি নত করল সে। আমতা আমতা করে বলল, এমনি। ভোরের আলো ফুটেছে, রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। তুর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের গুণে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতেই পিট পিট করে চোখ খুলল তুর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্ররঙা ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবার চোখ বন্ধ করে নিল। একটু নড়েচড়ে উঠতেই অনুভব করল ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ, আবার হাতেও ভারী ভারী ঠেকছে। তুর্য ঘাড় ঘুরে তাকালো পাশে, আবার চোখ মেলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পৃথা তার হাতের ওপরে মাথা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল, কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাঁটা আর সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাঁটা আরও ছড়িয়ে দিল, আর অন্য হাত দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যেই একজন নার্স সকালের চেক আপের উদ্দেশ্যে ঢুকলেন ক্যাবিনের দরজা থেকে। তুর্যকে চেয়ে থাকতে দেখে সে হাসি মুখে বললেন, উঠে গেছেন? এইটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল তুর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনিও তুর্যের মতো ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন,
স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? তুর্য লাজুক হাসল, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল। হুম। নার্স মহিলাটি আর কথা বাড়ালেন না, নিজের মতো করে তুর্যের চেক আপ করে চলে গেলেন ক্যাবিন থেকে। তবে ক্যাবিনে চুপ থাকলেও ক্যাবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। তুর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন তুর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শুনে কার কথা? আরশ ব্যতীত সকলে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো তুর্যের ক্যাবিনে। সকলের টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে তুর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ওয়াশরুমের দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ায় সাথে সাথে তুর্য কটমট করে তাকালো সকলের পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে পড়ল। সব শত্রু দল আমার। বউটার সাথে একটু ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম, তাও সহ্য হলো না কারো।